দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু, 1041 জন নতুন আক্রান্তের 72% রাজধানী। জীবিকার জন্যই ছুটির শর্ত শিথিল, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে, অর্থ সহায়তা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি না মানায় খুলনা নড়াইলে কাল থেকে মার্কেট বন্ধ, টাঙ্গাইলে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ। আশুলিয়া থেকে পালানো করোনা রোগী সাতক্ষীরায় উদ্ধার, 6 স্থানের শতাধিকে আক্রান্তের শঙ্কা পুলিশের। সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছে আমি ফারহানা রূপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দেশে করোনা সংক্রমণের 68তম দিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 283 জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,000-এর কাছাকাছি। গত 24 ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1041 জনের। এর 754 জনই রাজধানীর। ঢাকার বাইরের 287 জন। এ পর্যন্ত সুস্থতার হার 19% আর মৃত্যুর হার 1.5%। দেশের 41টি ল্যাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে 7,392টি নমুনা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এখনো আক্রান্ত ও মৃত্যু রাজধানীতেই বেশি। ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। এই আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে 24 ঘন্টায়। 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 283 জন। তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন। ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। এবং বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। আরেকটি আছে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। আমাদের সংবাদ বুলেটিনে 3 সপ্তাহের চিত্র তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা এখন 10ম সপ্তাহে, আমাদের এখনো 2 দিন বাকি আছে। আজকে 14 মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত 5,093 জন এবং 14 মে পর্যন্ত আমাদের সুস্থ দাঁড়ালো এই সপ্তাহে 1,189 জন এবং মৃত্যুবরণ করলে এই সপ্তাহে 14 মে পর্যন্ত 69 জন। এই আমি গত 3 সপ্তাহে আমাদের যা পরিবর্তন সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। করোনাকালে নিজ ও পরিবারের সুরক্ষার জন্য ধূমপায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাজেই যারা ধূমপায়ী আছেন তারা সতর্ক হবেন এবং যারা কখনোই তারা শিশুদের সামনে, গর্ভবতী মাদের সামনে বা অন্য বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সামনে ধূমপান করবেন না, যাতে আপনার ধূমপানের জন্য আরেকজনও ঝুঁকিতে পড়ে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছে আরও 201 জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন 2,570 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষের জীবন জীবিকার জন্যই সাধারণ ছুটির কড়াকড়ি শর্ত কিছুটা শিথিল করা হয়েছে, আর এ কারণে করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও তা নিয়ন্ত্রণে রাখা যাবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে অর্থ সহায়তা ও স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে আজ একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবার পাচ্ছে 2,500 টাকা। সকালে গণভবনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন সরকার প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় কর্মহীন শ্রমিকদের কথা বিবেচনা করে সাহায্য করছে সরকার। তবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা ভাতা পাচ্ছেন তারা এ তালিকায় থাকবেন না। যারা
সহযোগিতা পান, তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজেরা কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করি আমরা যে টাকাটা অন্তত মানে সংগ্রহ করতে পেরেছি, এখানে প্রায় 1200 কোটি টাকা। এই 1200 কোটি টাকা আমরা 2500 টাকা করে একজনকে, অর্থাৎ 2500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংক্রমণের শুরু থেকেই সরকার সচেতন থাকায় দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে। সাধারণ ছুটির কড়াকড়ি শিথিল করা হলেও জনগণকে আরো স্বাস্থ্য সচেতন হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। মানুষের ক্ষতি হবে, মৃত্যু হবে সেই চিন্তা করে তাদের যতই আমরা আটকে রাখি না কেন, ক্ষুধার জ্বালাটা তার থেকে অনেক বেশি। মানুষের পেটে ক্ষুধার অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে। জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না, যে কারণে এখন রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সব চাহিদা পূরণ করা না গেলেও অন্তত খাদ্যের জন্য কেউ যেন কষ্ট না পায় এই ব্যবস্থা করছে সরকার। এছাড়াও সম্প্রতি বিভিন্ন দেশে কাজ হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে আরো 500 কোটি টাকা বিনিয়োগের কথা জানান শেখ হাসিনা। নিজেরা উদ্যোক্তা হয়ে একটু কাজ করে নিজের যেমন আর্থিকভাবেও আপনারা দাঁড়াতে পারেন বা অন্য কাজ করেন যেটা দেশের সহায়তা হতে পারে। একেবারে বেকার বসে না থেকে নিজেরা কিছু কিছু কাজ করলে পরে সেটা শারীরিকভাবে মানসিকভাবে শক্তি পাবেন, আর দেশের উপকার হবে, পরিবারের উপকার হবে। সেটাও আপনারা অন্তত করতে পারবেন, সেই দিকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। খাদ্যের অভাব যেন না হয় এজন্য উর্বর জমি ও জনশক্তিকে আরো বেশি করে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে অন্তত ঘরে উৎপাদিত খাবার খেয়েই টিকে থাকা যাবে, আর উদ্বৃত্ত থাকলে করা যাবে রপ্তানি। অন্তত ঘরের খাবার উৎপাদন করে ঘরের মানুষ খাবে, দরকার হলে আরো পাড়া প্রতিবেশী অর্থাৎ অন্যান্য দেশ যদি কোনো অভাব হয় আমরা সেখানে সহযোগিতা করব। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে অর্থ সহায়তার ঘোষণায় খুশি নিম্ন আয়ের মানুষ। সরাসরি মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে এই টাকা পাবেন জেনে স্বস্তি জানিয়েছেন তারা। লক্ষ্মীপুরে 53,000 হতদরিদ্র পরিবার পাচ্ছেন ঈদ উপহার হিসাবে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা। জামালপুরে জেলার 7 উপজেলার 1 লাখ হতদরিদ্র পরিবারের মাঝে 2,500 টাকা করে দেয়া হবে। রংপুরে 1,40,000 মানুষ পাবেন এই সহযোগিতা। হতদরিদ্র পরিবারগুলোই যেন অর্থ সহায়তা পান সেটা নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। এছাড়া তালিকা তৈরি করার সময় যেন স্বজনপ্রীতি না হয় সেদিকেও খেয়াল রাখার কথা জানান তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বগুড়ায় কতজন এই সহায়তা পাবেন এবং সহায়তার জন্য সঠিক পরিবার নির্বাচনে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? আমি একটু আগে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহমেদের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে মোট 75,000 পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা দেওয়ার সব ধরনের কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে, তালিকা তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতির কথা তিনি জানিয়েছেন, তবে সেগুলো সমাধান করে একেবারে বলা যায় যে সঠিক একটি তালিকা আজ অথবা আগামীকালের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। আর এসব তালিকা তৈরির ক্ষেত্রে তারা কয়েকটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখেছে। আপনি যে বলেছিলেন যে একটু আগে শুনেওছেন যে সামাজিক নিরাপত্তা বলয়ের ভেতরে আছে এরকম কেউ যেন এই তালিকায় না আসতে পারে, এই বিষয়টি কঠোরভাবে দেখেছেন প্রশাসনিক কর্মকর্তা। একই সাথে যারা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি ছিলেন তাদের সহায়তায় যে তালিকা তৈরি করা হয়েছে তাতে মূলত যে যারা এই সুবিধাটা পাচ্ছেন তারা এই নিরাপত্তা বলয়ের বাইরে থাকা জনগোষ্ঠী, বড় জনগোষ্ঠী এটি পাচ্ছেন। আর 76,000 পরিবারের যারা এই সুবিধাটা পাবেন তারা ব্যক্তিগত মোবাইলেও তাদের বিকাশের মাধ্যমে পাবেন, কেউ কেউ ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পাবেন। সব মিলিয়ে আমি এই বিষয়টি একটু জানতে চাই যে সবার কি বিকাশ অ্যাকাউন্ট বা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে?
হ্যাঁ, এই বিষয়টি নিয়েও আমি কথা বলেছিলাম। অনেকে প্রথমে প্রস্তাব করেছিলেন তাদের স্বজনদের মোবাইলে এই টাকাটা পাঠানোর জন্য, কিন্তু বগুড়ায় যারা প্রশাসনিক কর্মকর্তা নিয়েছেন তারা নিশ্চিত করবার চেষ্টা করেছেন যাকে মাননীয় প্রধানমন্ত্রী এই টাকাটা দিচ্ছেন তিনি যেন পান। সেক্ষেত্রে জনপ্রতিনিধিদেরকে তারা নতুন করে একটা সিম কিনে দিয়ে সেখানে বিকাশ যে অ্যাকাউন্ট সেটা খুলে দেওয়ার কাজ করেছেন। আমি একটু আগে কথা বলেছিলাম শিবগঞ্জ উপজেলার যিনি নির্বাহী অফিসার রয়েছেন আলমগীর কবির, তিনি বলেছেন যে অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের মোবাইলের কোনো সুবিধা নেই, সিম নেই, তাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের সহায়তায় সিম কেনা হয়েছে এবং তাদেরকে বিকাশ নাম্বারগুলো দেওয়া হয়েছে। এরপরেও কিছু ত্রুটি বিচ্যুতির আশঙ্কা তারা করছেন, তবে সেগুলো তারা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান বলে আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন। এই যে বগুড়ার বাইরেও আরও কয়েকটি জেলায় আমি কথা বলেছি, সবখানেই একই কায়দায়, অর্থাৎ যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে একেবারে বলা যায় যে নিরপেক্ষ করবার যে উদ্যোগ সেটিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নেবার জন্য সব ধরনের উদ্যোগী প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সহায়তা নিয়েছেন তারা। আর একটা বিষয় বলে এই যে সুবিধাটা যারা পাচ্ছেন তাদের অভিব্যক্তিটা কেমন আমি জানবার জন্য কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের অনেকেই আমাদেরকে বলেছে অনেকটা লটারি জেতার খবর পাওয়ার মতোই, কারণ তারা জানে যে এটি মূলত চাল দেওয়া হবে এরকম সুযোগের কথাই তারা শুনেছে, কিন্তু পরে যখন সরাসরি ক্যাশ পাওয়ার খবর তারা পেয়েছেন তখন তারা এটাকে অনুভূতিতে বলছেন যে আসলে লটারি জেতার মতোই একটা তথ্য তারা পেয়েছেন, একটি খবর পেয়েছেন। এটাতে অধিকাংশ মানুষই যারা এর ভেতরে রয়েছেন তারা তো খুশি, যারা তার বাইরেও রয়েছিলেন যে প্রতিবেশী কষ্টে আছে সহযোগিতা করতে পারতেন না, তারাও এই যে সুযোগ সরকার দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তাতে তাদের অভিব্যক্তির জায়গা থেকে খুশি হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। হাসিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবারে একই বিষয়ে জানবো পাবনার পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় সরকারের এই সহায়তার ঘোষণায় দরিদ্র জনগণ এবং স্থানীয়রা নিশ্চয়ই খুশি হয়েছেন। তো কিভাবে আসলে এই তালিকা তৈরি করা হচ্ছে, সেখানে স্বচ্ছতা এবং স্বজনপ্রীতি এড়িয়ে কতটা তাড়াতাড়ি প্রশাসন এই ধরনের তালিকা তৈরি করতে যাচ্ছে? কথা বলেছিলাম পাবনার জেলা প্রশাসকের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পাবনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ৭০,০০০ মানুষের কিন্তু তালিকা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই ৭০,০০০ মানুষের কিন্তু মানবিক সহায়তা স্বরূপ ২,৫০০ টাকা করে কিন্তু প্রদান করা হবে এবং সেটা মোবাইল ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তবে আমি তাদের কর্মকর্তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে কিভাবে এই তাদেরকে স্বচ্ছভাবে তাদেরকে টাকা পৌঁছানো হবে। তারা যেমনটি বলছেন যে ৪ স্তরে কিন্তু এটা বিভিন্ন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং এই ট্যাগ অফিসারের মাধ্যমে কিন্তু এটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে যে ব্যক্তি এই সহায়তা পাবেন সে সঠিক ব্যক্তি কিনা এবং তার ফোন নাম্বার সঠিক রয়েছে কিনা এগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এরপরে কিন্তু তাদের মাধ্যমে এবং তাদের প্রত্যেকের জনের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তাদের টাকা পৌঁছানো হবে এবং এতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না বলে জেলা প্রশাসন সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি এবং সরকারের শর্ত না মানায় আগামীকাল থেকে খুলনা ও নড়াইলের সব দোকানপাট ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধায় সামাজিক দূরত্ব নিশ্চিত সহ কয়েকটি শর্তে শপিং মল, মার্কেট, বিপণী বিতান সহ দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গত ৪ দিনে ক্রেতা বিক্রেতার ৯০ স্বাস্থ্যবিধি না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই কারণে জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের সব মার্কেট ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রতিবাদে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দোকানপাট বন্ধের সিদ্ধান্তে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি খুলনাতে? পরে আসলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এই দুই শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু আসলে দুই ধরনের মানে তাদের প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং সেই প্রতিক্রিয়ার মধ্যে ব্যবসায়ীরা অনেকটা বলেছেন যে তারা যথেষ্ট চেষ্টা করেছেন যতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং তাদের পর্যাপ্ত সামাজিক দূরত্ব এবং নিরাপত্তার ব্যবস্থা তারা করার পরেও আসলে প্রশাসন এটি বন্ধ করেছে। পাশাপাশি আবার যারা ক্রেতারা ছিলেন ক্রেতাদের মধ্যে অনেকে বলেছেন যে তারা নিরাপদের চেষ্টা করছিলেন, কিন্তু বাস্তব দৃশ্যটা ছিল আসলে ভিন্ন। কারণ দেখেন ব্যবসায়ীদের পক্ষ থেকে যে পরিমাণ ক্রেতাদের ভিড় হচ্ছিল আসলে বাজারগুলোতে
সেই পরিমাণ ক্রেতাদেরকে আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা বেচা বিক্রয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আসলে সেই পদ্ধতিটা আসলে ছিল না। এবং নগরীর যে ছোট ছোট যে বাজারগুলো রয়েছে এবং সব থেকে বড় যে বাজারগুলো বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর পরিস্থিতি কিন্তু আসলে অনেকটাই ভয়ঙ্কর ছিল এবং সেখানে দেখা গেছে যে মানুষের একটা জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের বা আমরা দেখেছি যে একেবারে পরিবারের সব থেকে যে ছোট সদস্য সেই ছোট বাচ্চাটিকে নিয়েও তারা এসেছেন এবং সেখানে তারা না কোনো ব্যবহার করেছেন মাস্ক বা না ব্যবহার করেছেন গ্লোভস। এবং আমরা আমাদের সংবাদ মাধ্যমে যখন কাজ করতে গিয়েছি তখন অনেকের কাছে এখন আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কেন মাস্ক ছাড়া বাজারে এসেছেন, তখন তারা উল্টো আমাদের কেন প্রশ্ন করেছেন, নানাভাবে বলেছেন যে আপনারা কেন এই কাজ করছেন, আপনারা কেন বাজারে আসছেন, এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। আসলে সাধারণ মানুষের ভিতরে যে সচেতনতা বোধ বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন সেই কার্যক্রমটি আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে করা হয়নি। কারণ মার্কেট কর্তৃপক্ষ তাদের মার্কেটের বাইরে তারা হাত ধোয়ার ব্যবস্থা করেছে, দোকানের মধ্যে তারা দড়ি দিয়ে দূরত্ব রাখার ব্যবস্থা করেছে, কিন্তু আসলে সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতারা সেই দূরত্ব বা সেই বাইরে হাত ধোয়ার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা কখনোই হাত ধোননি। আর বাজার কর্তৃপক্ষ আরেকটি কাজ যেটা করেছেন সেটা হচ্ছে যখন এই মার্কেটগুলোতে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক সেই সময় তারা মার্কেটগুলো বন্ধ করে দিয়েছেন। আবার যখন প্রশাসনের গাড়ি বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ওই মার্কেট স্থান ত্যাগ করেছে তখন আবার সেই মার্কেটগুলোকে পুনরায় চালু করা হয়েছে। অর্থাৎ এই যে সামাজিক দূরত্ব এবং নিরাপত্তা না রাখতে পারার যে ব্যবস্থা সেই ব্যবস্থার কারণেই কিন্তু আসলে প্রশাসন আজকে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত থেকে তারা আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। তারা বারবারই একটি কথা বলেছে যে সামাজিক নিরাপত্তা রাখা যাচ্ছিল না এবং করোনা ভাইরাসের যে সংক্রমণ সেই সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে যে সামাজিক দূরত্বটা বজায় রাখা প্রয়োজন সেই দূরত্বটা আসলে মার্কেটগুলোতে না রাখতে পারার কারণেই আসলে মার্কেটগুলো তারা আগামীকাল ভোর 6টা থেকে সমস্ত মার্কেট তারা বন্ধ করেছে। তবে এর মধ্যে শুধুমাত্র জরুরি যে সেবাগুলো রয়েছে যেমন চিকিৎসা মেডিকেলের যে দোকানগুলো রয়েছে এবং খাদ্য সামগ্রীর যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো কিন্তু আসলে এই আওতার বাইরে থাকবে। এর বাদে অন্যান্য যে শপিং মল বা বাজার বা খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। এবারে একই বিষয়ে জানবো টাঙ্গাইলের খবর, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে তো ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন, তো মার্কেট বন্ধ হওয়ার বিষয়ে তারা আসলে কি বলছেন, তাদের দাবিটা কি? তারা যেটা বলছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু তাদের এই মার্কেট বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু তারা অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর 4 দিন আগে যখন মার্কেট খোলা হয় তখন কিন্তু বেশ কিছু ব্যবসায়ী কিন্তু নতুন পণ্য আমদানি করেছে, অর্থাৎ বেশ কিছু নতুন বিনিয়োগও করেছে। কিন্তু গত 4 দিন যাবৎ টাঙ্গাইলের যে মার্কেটগুলোতে ছিল উপচে পড়া ভিড়, সেখানে সামাজিক দূরত্ব একদমই মানা হয়নি এবং স্বাস্থ্যবিধি যেগুলি মানার কথা ছিল, যেসব স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ব্যবসা পরিচালনার কথা ছিল সেগুলো কিন্তু সম্ভব হয়নি। যদিও অনেক মার্কেটের সামনেই কিন্তু আমরা হাত ধোয়ার ব্যবস্থা দেখেছি, স্যানিটাইজারের ব্যবস্থা দেখেছি, কিন্তু যাদের জন্য আয়োজন সেই ক্রেতারা কিন্তু এগুলি ব্যবহার করেনি এবং কোনো দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তো যে কারণে সংক্রমণ বাড়ার যে ঝুঁকি রয়েছে, আপনি জানেন যে প্রতিদিনই বেড়েছে। আজকেও টাঙ্গাইলে 13 জন আক্রান্ত হয়েছে। এই প্রতিদিনই যে ঝুঁকি মানে প্রতিদিন যে আক্রান্ত হচ্ছে নতুন করে এই সংক্রমণ রোধ করার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে এই টাঙ্গাইলের সকল ব্যবসা প্রতিষ্ঠান, নিত্যপণ্য সবই কিন্তু বন্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে কিন্তু ব্যবসায়ীরা আজকে সকাল থেকেই বিক্ষোভ করেছে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কিন্তু তারা একটি মানববন্ধন করেছে। তারপরে সেখানে টাঙ্গাইলের যেসব মার্কেট আছে সেসব মার্কেট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ঐক্যজোট এবং চেম্বারের নেতারা তারা কিন্তু এখন একটা জরুরি মিটিং এ বসেছে টাঙ্গাইল পৌর কার্যালয়ে। সেখানে ব্যবসায়ীদের সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ঐক্যজোটের নেতারা এবং চেম্বারের নেতারা তারা কিন্তু জরুরি মিটিং করেছে। তারা যেটা চাচ্ছে যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনেও যদি সম্ভব হয় সীমিত আকারে প্রয়োজনে তারা দোকান খুলতে পারে, এরকম একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়ার জন্য কিন্তু তারা এখন একটি মিটিং করছে। আপনাকে ধন্যবাদ। বিশ্বে প্রথম করোনা থেকে সুরক্ষার কাপড় তৈরি করেছে বাংলাদেশ, যাতে 120 সেকেন্ডেই ধ্বংস হবে করোনা ভাইরাস। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ দাবি করছে কাপড়ের উদ্ভাবক প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে তা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় তারা আরও জানান, এ কাপড় তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক, যে কারণে কাপড়ে করোনা বা অন্য কোনো ভাইরাস লাগলেও তা নষ্ট হবে 2 মিনিটের মধ্যে। ISO 18184 এর অধীনে এটি পরীক্ষা করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। কাপড় তৈরির মূল উপাদানগুলো যুক্তরাষ্ট্রের বিষাক্ত পদার্থ নিয়ন্ত্রণ আইন ও পরিবেশগত সুরক্ষা সংস্থায় নিবন্ধিত। ভাইরাস প্রতিরোধে এ কাপড় প্রায় 100% নিরাপত্তা দিলেও 20 বার ধোয়ার পর এর কার্যকারিতা কতখানি থাকবে তা নিয়ে সংশয় আছে অনেকের।
এখানে কোভিড-19-এর একটি ড্রপলেট যদি পড়ে, যখন আপনি প্রিন্টের শার্টটা পরে আছেন, সেই কোভিড-19 ভাইরাসটা 2 মিনিট পর্যন্ত এই শার্টের উপরে বেঁচে থাকবে। তারপর এটা অটোমেটিক্যালি ডিমোলিশ হয়ে যাবে, এটার যে প্রোটিনটা আছে সেটা ভেঙে যাবে, মারা যাবে। 7 জেলায় নতুন করে 145 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে মহানগর পুলিশের সদরঘাট থানার ওসি ফজলুর রহমান সহ একদিনে রেকর্ড শনাক্ত 95 জনের। বুধবার চট্টগ্রামের 3টি ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। এদিকে ফেনীতে নতুন আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। লক্ষ্মীপুরে নতুন করে আরও 13 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রায়পুরে একই বাড়ির 12 জন, এছাড়া নেত্রকোনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা ও নোয়াখালীতে নতুন আরও 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এবারে চট্টগ্রামের করোনা সংক্রমণ নিয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, একদিনে 95 জনের সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে। আসলে সেখানে কি সংখ্যক পরীক্ষা চলছে এবং একদিনে কতজনের রিপোর্ট পাওয়া যাচ্ছে? বর্তমানে চট্টগ্রামে মূলত 3টি আলাদা আলাদা ল্যাবে পরীক্ষা হচ্ছে। এছাড়াও লোহাগাড়া এবং সাতকানিয়া, অর্থাৎ চট্টগ্রামের যে একেবারে দক্ষিণের 2টি উপজেলা রয়েছে কক্সবাজারের লাগোয়া, সেখানকার যে নমুনাগুলো আছে সেগুলো কক্সবাজার মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তো এখন গতকালকে আমরা দেখছি যে একেবারে বলা যায় যে রেকর্ড ভেঙেছে সব ধরনের আক্রান্তের সংখ্যার দিক থেকে 95 জন। এবং আমরা দেখছি যে প্রথম মাসে যেখানে চট্টগ্রামে মাত্র 39 জন ছিল, সেটি গত 4-5 দিনে সেটি 450-র কাছাকাছি চলে গেছে। তা এদেরকে মূলত চট্টগ্রামের 3টি আলাদা আলাদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এবং এখানেও এখন আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আসলে এখানে সর্বশেষ গতকালকে যে তথ্য, তাতে আমরা যদি একটু বলি যে বিআইটিআইডি, মূলত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, সেখানে গতকালকে 231টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে পজিটিভ এসেছে 38টি এবং এই 38টির মধ্যে চট্টগ্রাম মহানগরী 33 জন এবং বিভিন্ন উপজেলা অর্থাৎ চট্টগ্রামের যে অন্যান্য উপজেলাগুলো আছে সেখানকার 5 জন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে 90টির মতো নমুনা গতকাল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 45 জনেরই করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর 42 জন এবং অন্যান্য উপজেলার বাকি 3 জন। আর এই যে সংক্রমণ রোধে কি এত বেশি সংখ্যক যেহেতু পজিটিভ ধরা পড়েছে, করোনা পজিটিভ, সেক্ষেত্রে সংক্রমণ রোধে কোনো ধরনের বাড়তি পদক্ষেপ নিচ্ছে কিনা প্রশাসন? না, এখানে আসলে সংক্রমণ রোধ করার জন্য যে পদক্ষেপ, সারা দেশের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতার জায়গাটি তৈরি করা, কিন্তু বাস্তবতা হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে আমরা দেখছি অনেকেই কোনো কারণ ছাড়াই রাস্তাঘাটে বের হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আসলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বেশি তোড়জোড় আছে সেটিও আমরা দেখছি না। অনুপম, আপনাকে ধন্যবাদ। করোনা আক্রান্ত হয়ে 5 থেকে 6 দিন আগে আশুলিয়া থেকে সাতক্ষীরা পালিয়ে যান পোশাক শ্রমিক নীলুফা। মোবাইল ফোন বন্ধ করে অংশ নেন সামাজিক নানা অনুষ্ঠানে। পুলিশের ভয়ে স্থানও পরিবর্তন করেন কয়েকবার। আর এ সময় তার সংস্পর্শে আসে 100-রও বেশি মানুষ। বুধবার রাতে সাতক্ষীরার মহাজনপুর থেকে আটকের পর তার স্বামীসহ রয়েছে হাসপাতালে। সাতক্ষীরার আশাশুনির নীলুফার ইয়াসমিন ঢাকার আশুলিয়ায় করোনা আক্রান্তের রিপোর্ট পেয়েই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই 5-6 দিন আগে পালিয়ে যান গ্রামের বাড়ি। শুধু বাড়ি গিয়েই ক্ষান্ত হননি, এই সময়ের মধ্যে তিনি বান্ধবীর বাড়িতে দাওয়াত খাওয়া, মৃত আত্মীয়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়া সহ 6 জায়গায় পালিয়েছিলেন পুলিশকে ফাঁকি দিতে। আর এই সবকিছুই তিনি করেছেন কোনোরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই। বুধবার রাতে পুলিশ তাকে মহাজনপুরের একটি বিল থেকে উদ্ধার করে। তারা জানান, আক্রান্ত ওই রোগীর অবস্থান মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করা হয়। এখন পর্যন্ত শতাধিক মানুষ নীলুফার সংস্পর্শে এসেছেন। এ ঘটনায় লকডাউন করা হয়েছে কচুয়া ও মহাজনপুরের 10টি বাড়ি। পুল্লা ইউনিয়নের যে 3টা বাড়ি এবং বুধহাটার তার যে আবাসস্থল, এই মোট 4টা বাড়ি আমরা লকডাউন করেছি এবং সেখানে পর্যায়ক্রমে আপনার স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ এবং ভলেন্টিয়ারের মাধ্যমে আমরা সেখানে পাহারার ব্যবস্থা করেছি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যে কোনো প্রয়োজন কিছু লাগলে খাবার দাবার বা ওষুধপত্র সেগুলোর জন্য ব্যবস্থা করা হয়।
উদ্ধারের পর স্বামীসহ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন নীলুফারের কোনো উপসর্গ নেই, তবে তাকে 14 দিন থাকতে হবে হাসপাতালে। না, তার সেরকম কোনো উপসর্গ নাই। তারপরে হচ্ছে হলো যে তার সংস্পর্শে যারা আসছে, হুর গাইডলাইনে বলে যে সংস্পর্শে আসছে যাদের কোনো লক্ষণ নাই তাদের নমুনা নেওয়ার দরকার নাই, শুধু লকডাউন করলেই হবে। তবে তারপর আমরা নমুনা নেব সাধারণতর জন্য। আর তার অবস্থা এখন ভালো, কোনো অসুবিধা নেই। নীলুফার গত 5-6 বছর ধরে কাজ করছেন আশুলিয়ার এক পোশাক কারখানায়। স্বামীসহ পাশেই বাসা নিয়ে থাকতেন। সপ্তাহখানেক আগে করোনার নমুনা পরীক্ষা করান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য পটুয়াখালীতে চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। পটুয়াখালীবাসীর ডাক্তার নামে একটি গ্রুপে যুক্ত 200 জনের বেশি চিকিৎসক। এতে অনলাইনে বিনামূল্যে পরামর্শ পাচ্ছেন রোগীরা। করোনা পরিস্থিতিতে চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন নানা রোগে আক্রান্ত মানুষ। ভয়ে অনেকে হাসপাতালে যেতে চাইছেন না, আবার চিকিৎসক পাওয়াও কঠিন হয়ে পড়েছে চেম্বারে। এই অবস্থায় অনলাইনে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ চালু করেন জেলার বাসিন্দা সুমন জাহিদ। সহায়তায় এগিয়ে আসেন অনেকেই। 7 এপ্রিল চালু হওয়া গ্রুপটিতে যুক্ত হয়েছেন 200 জনের বেশি চিকিৎসক। নির্ধারিত সময়ে যে কেউ নির্দিষ্ট নম্বরে ফোন করে নিতে পারছেন পরামর্শ। আর আমাদের নেক্সট প্ল্যানিংটি হচ্ছে আমাদের এই ডাটাবেসটি জেলার সর্বত্র গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া এবং বেশ করে সমস্ত ফার্মেসিতে ছড়িয়ে দেওয়া, যেন গ্রামের একটি সাধারণ মানুষ যখন অসুস্থতা নিয়ে একটি ফার্মেসিতে আসে তখন যেন তার হাতুড়ি ডাক্তার বা ফার্মেসি ম্যানের উপর নির্ভর করতে না হয়। পটুয়াখালীর সকল স্তরের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র ডক্টররা এখানে সাধারণ মানুষজনকে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। তাদের যে কোনো প্রয়োজনে যে কোনো প্রান্ত থেকে সংযুক্ত হচ্ছেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্ত হয়েছেন পটুয়াখালীবাসীর ডাক্তারের সঙ্গে। করোনা পরিস্থিতিতে টেলিমেডিসিন পদ্ধতি চিকিৎসা সেবাকে সহজ করেছে বলে মনে করেছেন চিকিৎসকেরা। রোগীদের সেবা দিতে পেরে খুশি অনেকেই। করোনা পরবর্তী সময়েও আমাদের আন্তরিক প্রচেষ্টা আছে এই গ্রুপটিকে বিভিন্ন জনহিতকর কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চিকিৎসা সেবা না, আমাদের পটুয়াখালীবাসী এবং চিকিৎসকদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষ এবং চিকিৎসকদের সম্পর্ক আরও দৃঢ় করবে। উদ্যোক্তারা জানিয়েছেন যাত্রা শুরুর পর পটুয়াখালীবাসীর ডাক্তার থেকে গড়ে প্রতিদিন সেবা পাচ্ছেন 3000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পর্যাপ্ত বরাদ্দ হওয়ার পরেও তালিকায় নাম না থাকায় বগুড়ায় অসচ্ছল অনেক মানুষ ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। তাদের অভিযোগ, সংশ্লিষ্টদের কাছে গিয়েও নাম তালিকাভুক্ত করতে পারছেন না তারা। করোনার কারণে বগুড়ায় কর্মহীনদের সরকারিভাবে খাদ্য সামগ্রীর পাশাপাশি অন্যান্য ত্রাণ দেওয়া শুরু হয় এপ্রিলের প্রথম দিকে। 2 দফায় ছিন্নমূল মানুষ সহ ত্রাণের তালিকায় আসে 3,20,000 পরিবার। সরকারি হিসাবে এরই মধ্যে দেয়া হয়েছে 2,148 টন খাদ্য সামগ্রী এবং নগদ 1 কোটি টাকারও বেশি। এছাড়া দেয়া হয়েছে 27 লাখ টাকার শিশু খাদ্য। জেলা প্রশাসনের কাছে এখনো বিতরণের অপেক্ষায় আছে 170 টন চাল আর প্রায় 16 লাখ টাকা। তারপরেও সবার কাছে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে দাবি অসচ্ছল অনেক মানুষের। শোনা গেছে যে বাচ্চাদের বলে খাবার দেয়, সেই বাচ্চার খাবার তো আমরা পাইনি। এখন কোনো তালিকা হয় নাই, কোনো এখনো কিছু পাইনি। মানুষ খুব কষ্টই আছে। এর মধ্যে কতবার দেওয়া হয়ে গেল, একবারও দেয় না। অনেক নারী, পুরুষ আর শিশু ত্রাণ কার্যক্রমের বাইরে থাকলেও কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। 3,30,000 পরিবার ভাসমান সহ, এতে আমরা যে ত্রাণ দিছি এবং বেসরকারিভাবে দেওয়া হয়েছে বিভিন্ন মিলাদের মাধ্যমে, যেটা এলএসডি থেকে আমরা বিতরণ করছি, ভাসমান লোক সহ সব 100% পাচ্ছে। এবং দ্বিতীয় রাউন্ডও আমাদের শুরু হয়ে গেছে। জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও স্বীকার করেছেন দ্রুত তালিকা তৈরি করতে গিয়ে অনেকেরই নাম বাদ পড়েছে। তবে তা সংশোধন করে সবার কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।